হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। আমরা আজকে বেড়াতে যাচ্ছি। তো গাড়িতে করে দিল্লি থেকে বেরিয়েছি। এই যে আমাদের জার্নির টাইম দেখাচ্ছে, মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টার জার্নি আছে। আমরা যাচ্ছি জয়সলমের। গাড়িতে আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা এবং আমার পুচকুটাকে নিয়ে। সকাল সকাল অন্ধকারের মধ্যেই বেরিয়ে গেছি। দিল্লিতে যা পরিমাণে কুয়াশা এখন হচ্ছে, অন্ধকার, পলিউশন সব রকম মিলিয়ে চেষ্টা করেছিলাম 5টার মধ্যে বেরোনোর, সম্ভব হলো না। সেই 6টা 6:30 বেজেই গেল। তো 6:30 7টার পর বেরোলাম। এখন যাচ্ছি জয়সলমের ঘুরতে। আমরা রাজস্থান ঢুকে গেছি। রাজস্থান ঢোকার সঙ্গে সঙ্গে এই দুপাশে কিছু অদ্ভুত ধরনের গাছ দেখলাম। তো এমনিতেই মাটি, বালির মাটি বোঝাই যাচ্ছে, কিন্তু গাছগুলো কী ধরনের কালো কালো, একদম পাতা টাতা নাই, মনে হচ্ছে না কেউ পুড়িয়ে দিয়েছে, তারপর এরকমভাবে দাঁড়িয়ে আছে। তারপর অনেকক্ষণ ধরে অবজার্ভ করার পর বুঝতে পারলাম পাতাগুলো ঝরে গেছে অদ্ভুতভাবে, সেই জন্য এরকম গাছগুলো দাঁড়িয়ে আছে। তো রাস্তায় আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়ে গেলাম, আর লাঞ্চে আমরা খেলাম আলু পরোটা। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম বিকানের। আমরা ভাবছি বিকানেরেই আজকে স্টে করব, কেননা রাতে অতটা টানা সম্ভব নয় একজনের পক্ষে গাড়ি চালানো। এবার আমরা চলে এসেছি প্রাচীনা মিউজিয়ামে। এই মিউজিয়ামে আছে পুরনো অনেক কিছু জিনিসপত্র, স্বাভাবিক, নাম শুনেই বোঝা যাচ্ছে প্রাচীনা মিউজিয়াম। এখানে আমরা টিকিট কাটলাম। টিকিটে খুব একটা প্রাইস নেই, অল্প 50 টাকা মতো প্রাইস নিল আমাদের টিকিটের। আমরা গেলাম। এখানে যে বিকানের ফোর্টটা আছে, এই ফোর্টটা আমাদের দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন আর ফোর্ট বন্ধ হয়ে যাওয়ার মতো টাইম হয়ে গেছিলো। ভাবলাম আসার পথে যখন ফিরবো, বিকানের হয়েই তো ফিরবো, তখন না হয় দেখে নেবো ফোর্টটা। ফোর্টের সামনে এরকম কামান টামান রাখা ছিল, সবাই অনেক ছবি তুলছিল। আর মিউজিয়ামের ভেতরে পুরনো যে সমস্ত জিনিসপত্র ছিল, তার মধ্যে ছোট ছোট কিছু জিনিস ছিল যেগুলো খুবই সুন্দর। যেমন এই তরোয়ালটা, কাঠের তরোয়াল, আর ভেতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে, সুন্দর ছোট্ট, মানে মনে হচ্ছে না নিখুঁতভাবে সরু সরু করে কাজ করেছে কেউ, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। আর পুরনো কিছু সিরামিকের জিনিসপত্র রাখা ছিল, কিছু পিতলের জিনিসপত্র রাখা ছিল, টি কাপের সেট, কিছু পেন্টিং ছিল, পুরনো কাহিনী যেখানে ডিসপ্লে করা হচ্ছিল। তো মোটামুটি মিউজিয়ামটা দেখতে বেশ ভালোই লাগলো। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা বিকানেরই একটা হোটেলে স্টে করলাম। খুব বেশি প্রাইজের হোটেলে নিলাম না, কারণ এক রাতের জন্য তো থাকা। তো মোটামুটি ছিল, খুব একটা ভালো হোটেল পেলাম না। মোটামুটি 2,000-এর নিচে কোনো ভালো হোটেল পাওয়া অসম্ভব। 2,000, সরি, 3,000-এর নিচে। 2,000-এর মধ্যে একটা হোটেল দেখলাম। মোটামুটি রাতে স্টে করে সকালবেলায় আমরা আবার বেরিয়ে গেলাম জয়সলমেরের উদ্দেশ্যে। তো জয়সলমেরে ভোর ভোরই বেরিয়েছি, যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি, যাতে ওখানে গিয়ে কিছুটা দেখা যায়। আর বেরিয়েই হাইওয়েতে দুপাশে বালি 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 বালি, দেখতে বেশ সুন্দর লাগলো। এখানে আবার সকালবেলায় ব্রেকফাস্ট করলাম। সেই আলু পরোটাই খেতে হলো, কেননা অন্যান্য জিনিসগুলোর মধ্যে খুব একটা বেশ খাওয়ার মতো কিছু ছিল না। আর যেহেতু পিক সিজন, সেহেতু সব কিছুরই দাম প্রচণ্ড পরিমাণে বেশি। দিল্লি থেকে জয়সলমের যাওয়ার যে টোটাল রাস্তাটা মোটামুটি 16 ঘন্টার মতো জার্নি দেখাচ্ছে, 15 ঘন্টা 16 ঘন্টা তো কম করেই। আর এখানে রাস্তাতে হাইওয়েগুলো খুব সুন্দর আছে, তাতে আবার পুলিশের পাহারা কিন্তু খুব কড়া। যদি তুমি স্পিড ক্রস করেছো তাহলেই গেলে। আর সাধারণত ক্যামেরা সব জায়গায় নেই, কিন্তু কিছু কিছু জায়গায় পুলিশ পাহারা দিচ্ছে, যাতে স্পিড ক্রস কেউ করতে না পারে। এই যে আমাদের হোটেল মুরাদ হাভেলি, এখানে আমরা জয়সলমেরে গিয়ে স্টে করলাম। জয়সলমেরে প্রচণ্ড পিক সিজনের জন্য প্রচণ্ড পরিমাণে ভিড়, আর রাস্তা সমস্ত ডাইভার্ট করে দিয়েছে। মেন রোড দিয়ে চট করে ঢোকা যাবে না, অনেক ঘুরে 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 গলি 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 দিয়ে আমরা ঢুকলাম। নিজেদের গাড়ি নিয়ে গেলে যাওয়ার ঘোরাটা যেমন সুবিধা হয়, সেরকম পার্কিং এখানে ওখানে ঢোকানোটা একটু মুশকিল হয়। তো কিছু সুবিধা কিছু অসুবিধা থাকবেই। তারপরে আমরা বেরিয়ে গেলাম জয়সলমেরের ফোর্ট দেখতে। এই যে আমরা ফোর্টে ঢুকছি। ফোর্টের ভেতরে ঢুকে বুঝতে পারলাম ফোর্টের ভেতরে একটা গোটা শহর আলাদা আছে। ফোর্টের বাইরে একটা আলাদা শহর, ভেতরে এই যে যেটা আছে শুধুমাত্র মনে হয় ট্যুরিস্টদের জন্যই শহর। নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে ট্যুরিস্টদের জন্য, কাপড়ের ভান্ডার, সব রকমের জয়সলমেরের কাপড়, নানা রকম কাজ, হাতের কাজ, তারপরে খাবার দোকান, এই সমস্ত আছে, যাতে ট্যুরিস্টরা সেখানে মেইন স্পট ওটা। আর এখানে আমরা আস্তে আস্তে শুনলাম যে যারা দুর্গতে থাকে, ফোর্টের কেল্লাগুলোতে যারা থাকে, তারা এই সমস্ত দোকানগুলো খুলে বসেছে এবং তারা এখান থেকে তাদের রোজগার হয়। মোট কথা এটা হচ্ছে হাওয়া গেট বলল। আর হাওয়া গেটের বাইরে একটা দোকান, আমি ভাবলাম হাওয়া গেটের ভেতরে হয়তো একটা ফোর্ট থাকবে। তো হাওয়া গেটের ভেতরে ঢুকে দেখলাম আরও বড় বাজার। আর এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সেই সোনার কেল্লা।
যেটা আমরা দেখে এসেছি সোনার কেল্লা, শুনে এসেছি সিনেমার, সেই সোনার কেল্লা। তো এদিকে চারিদিকে বাজার, নানা রকম খাবার দোকান, এইসব, এটা গেট দিয়ে আমাদের ঢোকার রাস্তা। ঢুকলাম, খানিকটা দেখলাম, খানিকটা দেখার পর যখন ওপরে যাওয়ার রাস্তা, ওপরে যাওয়ার জন্য টিকিট লাগবে 200 টাকা করে। প্রথমে ঢুকে মনে হলো বাহ, এখানটা বেশ ফাঁকা ফাঁকা, তার মানে সবাই হয়তো উপরে আসছে না। তো এখানে একজন দুজনই ছিল কেল্লার ভেতরটাতে। তারপরে এখানে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকতে লাগলাম, আর ভেতরে দেখলাম সমস্ত মিউজিয়ামের মতো করে সাজানো আছে। অনেক তরোয়াল, পুরোনো দিনের তরোয়াল, ছুরি, চাকু আর বন্দুক। একটা বন্দুক দেখলাম বিশাল লম্বা, যেটা হচ্ছে উটের পিছে চেপে গুলি করার জন্য। মানে দুটো উটের পিছে দুজন মিলে চাপে, একজন পেছন থেকে ধরে, একজন ঘাড়ে রাখে, এভাবে বন্দুক চালায়, ওখানকার গাইডরাই বললো। তো এখানে ঢুকে যে রাজাদের পালঙ্ক দেখা হলো, রাজাদের যেখানে বসে সবাই মিলে আলোচনা করতো জেসলমেরের রাজারা, তাদের সেই সমস্ত জায়গা দেখা হলো। সমস্ত ফোর্টে চারিদিকে যে সমস্ত রাজাদের ছবি টাঙানো আছে, এখানে আছে নানা রকম জানলা দিয়ে দেখা যায় বাইরের শহরটা, রাজাদের ছবি একটা একটা করে, সমস্ত একটার পর একটা যে সমস্ত রাজারা রাজত্ব করেছে তাদের ছবি আছে। তারপরে নানা রকম নাম আছে এখানকার, যে সমস্ত ভবনগুলো আছে খুব সুন্দর নামলো, গজবিলাস, রাজবিলাস, অনেক কিছু বিলাস দিয়ে মোট কথা তার আগে নামগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ভবনে আলাদা করে নাম দেওয়া আছে। আর প্রচণ্ড গলি, মানে ভেতরে কোন দিক দিয়ে কোন দিকে ঢুকছি প্রচণ্ড ভুলভুলাইয়ার মতো, বুঝতে পারা যাবে না কোন দিকে উঠলাম কোন দিকে বেরোলাম। শুধু যেহেতু দিস ওয়ে বলে লেখা আছে, নাম্বারিং করা আছে, সেই জন্য যেতে কোনো অসুবিধা হচ্ছে না। আর অনেক লোকই যাচ্ছে। দেয়ালগুলো সব জায়গায় এরকম পেন্টিং করা না, দু একটা জায়গা আছে যেখানে দেয়ালে ওপরে এরকম কারুকার্য করা আছে। আমরা এবার সমস্ত দেখে শুনে ওপরে এলাম। ছাদ থেকে শহরটা খুবই সুন্দর লাগছিল। সবার ওপরে যেহেতু দুর্গটা, তো একদম আকাশ পরিষ্কার এবং গোটা শহরটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। চারিদিকে একই রকমের রং, এটাই একটা সবথেকে বিশেষ ব্যাপার। জয়সলমের হোক, যোধপুর হোক, উদয়পুর হোক, যেখানেই হোক, জয়পুর হোক, সব জায়গাতেই যেখানে ছাদ থেকে দেখা যাবে সমস্ত এক রং, এটাই সবথেকে বেশি ভালো লাগার জিনিস ওখানে। বেরিয়ে এলাম ছোটো গলির মাঝখান দিয়ে, আর যেদিকে ঢুকলাম ঠিকটা উল্টো দিকে একটা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। ভাগ্যিস আমার বাচ্চাকে আমার শাশুড়ি মাকে নিয়ে যায়নি, না তো তাদের পায়ে ব্যথায় অবস্থা খারাপ হয়ে যেত। বয়স্ক মানুষ হলে আর হাঁটু ব্যথা থাকলে কেউ যাবেন না প্লিজ, ওপরে অত দূর উঠে আপনাদের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বেরিয়ে এসে আমরা গেলাম গাদিসার লেক। তো এই লেকটাও খুব ওখানকার জনপ্রিয় বা প্রসিদ্ধ বলা যেতে পারে। বেশ সুন্দর লাগলো, চারিদিকে জল এবং প্রচুর বিশাল বড় লেকটা, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আর মাঝখানে একটা করে এরকম টোম দেওয়া আছে, যদিও সেখানে মনে হয় যাওয়া যায় না। বোটিং করে হয়তো আশেপাশে যাওয়া যায়, কিন্তু বোটিংয়ে আমরা যাইনি। আর আমরা ওপর থেকে সাইড থেকে দিকটা দেখলাম। রাত্রেবেলায় শুরু হলো সেখানে লাইট শো, এবং তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমাদেরকে। যাই হোক, লাইট শো, সাউন্ড শো হলো, কিন্তু এতটা খোলামেলার মধ্যে তো সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছিল না, কিন্তু ভালো লাগলো দেখতে। তবে প্রচণ্ড ঠান্ডা লাগছিল জলের পাশে বসে, এবং আমরা এনজয় করলাম। গাদিসের লেক থেকে বেরিয়ে আমরা ডিনার করে সোজা ঢুকে গেলাম হোটেলে, কেন পরের দিনও আমাদেরকে জয়সলমেরটা ঘোরার ছিল। সকালবেলায় আমরা ডাল পাকওয়ান খেয়ে শুরু করলাম। ডাল পাকওয়ানটা অনেকটা পাঁপড়ের ওপর ডাল দিয়ে তৈরি, ভালোই লাগলো খেতে আমাদেরকে। ডাল পাকওয়ান খেয়ে আমরা বেরোলাম আশেপাশের বাকি দুর্গগুলো দেখতে, যেমন এটা হচ্ছে কোঠারি পাটওয়ান কি হাভেলি। তো সমস্ত হাভেলি, এখানে 5টা মতো হাভেলি আছে, সমস্ত মোটামুটি একই রকম। আমরা এই হাভেলিতে ঢুকলাম। এই হাভেলিটা টিকিট প্রাইস 50 টাকা করে নিয়েছিল, যেহেতু সরকারের আন্ডারে আছে। এই হাভেলিটার ভেতরটা এরকম ছোট্ট ছোট্ট একটা কুঠুরির মতো ছিল, সেগুলো লক করা ছিল, ভাবলাম খুলে দেখি, তো একটা খুলতে পারলাম না। অন্য একটা দেখলাম খোলা আছে, সেটা ঢুকে দেখলাম মানে সামান্য একটা লকারের মতো, চারিদিকে ছোট্ট এদিক ওদিকে ছোট্ট জায়গা আছে। ছাদে উঠে একই রকম লাগলো, খুবই সুন্দর লাগলো। তবে হ্যাঁ, ওই ফ্লোরটাতে একটু বেশি উঁচু, এটা তার তুলনায় একটু কম, কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাওয়া, অনেক দিন পর নিঃশ্বাস পেলাম মন খুলে। খুব সুন্দর পরিষ্কার আকাশ। আর এই যে হাভেলিগুলোর সাইডে সাইডে কাজগুলো খুব সুন্দর লাগলো, সূক্ষ্ম কাজ, দূর থেকেও দেখা যাচ্ছে এত ভালো কাজগুলো। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম অটো করে বারাবাগ। কেননা অটো করলাম, কেননা ওই গাড়ি নিয়ে আবার অত দূর যাওয়া, মানে গলি থেকে বেরোনো আবার ঢোকানো খুব মুশকিল। তো বারাবাগে গিয়ে পৌঁছে গেছি আমরা। এখানে যেতে যেতে আমার বাচ্চা ঘুমিয়ে গেল। যাই হোক, ওখানে গিয়ে আমরা বাকিরা ঘুরলাম, আমি আর আমার হাজব্যান্ড করলাম, শাশুড়ি মা বাচ্চাকে নিয়ে বসেছিল, কিছু করার ছিল না। শেষে অবশ্য বাচ্চা উঠে গেছিলো। এখানটা বলছে সবাই শ্যুটিং করে, খুব সুন্দর শ্যুটিংয়ের জায়গা, সত্যি করে তাই। মানে মোটামুটি যতগুলো জয়সলমেরের ভিডিও দেখেছি বা সিনেমাতে বা ছোটোখাটো সিরিজে দেখেছি, মনে হয় যেন এই সমস্ত জায়গাগুলোতেই বসে তারা রেয়াজ করছে, এই সমস্ত জায়গাগুলোতে শ্যুটিং হয়। আর এখানেও টিকিট প্রাইস বেশ ভালো, 150 টাকা করে টিকিট নিল এক একজনের।
আমাদের সামনেই একজন রিল বানাচ্ছিল, কেসরিয়া তেরা গানটা চলছে, আর দুজন হাজব্যান্ড ওয়াইফ এই পিলার্সগুলোর মাঝে দিয়ে আসতে যাচ্ছে। যাই হোক, আমি এখনও পর্যন্ত সেই লেভেলের রিলস বানাতে পারি না। তো খুব সুন্দর লাগলো জায়গাটা দেখতে। হ্যাঁ, প্রাইসটা একটু বেশিই মনে হলো, যেহেতু প্রাইভেট প্রপার্টি তাই দামটা একটু বেশি, তারা এটা দিয়েই তাদের রোজগার। আর সাইড থেকে দেখতে বেশ সুন্দর লাগলো, মরুভূমির মতো। মরুভূমি বললে ভুল হবে, বালি তো সেরকম নাই, গাছ এখন ক্লাইমেট চেঞ্জের জন্য সব দিকেই গাছের জন্য। আর এই পুরো এন্ডলেস মরুভূমিটা এখানে কোথাও আশেপাশে দেখার মতো জায়গায় নেই। আধ ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল। জায়গাটা ভালো লাগছিলো, থাকলে আরও থাকা যেত। যারা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য তো মাস্ট ভিজিট জায়গা, অবশ্যই যাবে, কেননা প্রচুর ভালো ভালো ছবি আসবে, খুব ভালো রিল বানাতে পারবে। আর যারা এমনি বিশেষ কিছু দেখার ইচ্ছা রাখছো তারা না গেলেও চলবে মোটামুটি। আর এখান থেকে আমাদের আধ ঘন্টার মতো বেরিয়ে যে অটো করেছিলাম সেই অটোতেই আমরা রিটার্ন করলাম। অটো ভাড়া মোটামুটি আমাদের বলেছিল 600 টাকা, তো বার্গেনিং করার পর সেই অটো আমরা 300 টাকায় পেয়ে গেলাম। কিন্তু যখন অটো করে এলাম তখন বুঝতে পারলাম মানে টাকাটা ঠিকই বলেছিল, 400 টাকা মোটামুটি ভাড়া এটা হওয়াই দরকার। অনেকটা দূর শহর থেকে, বেশ অনেকটা দূরে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম, লাঞ্চ করে নিলাম, তারপরে বেরিয়ে গেলাম লঙ্গেওয়ালা ফোর্ট, যেখানে সেই হামলার যে পাকিস্তানি হামলা হয়েছিল সেখানকার ট্যাঙ্কারগুলো রাখা আছে সমস্ত স্মৃতিচিহ্ন হিসাবে, সেইগুলো দেখার জন্য। তো এই ফোর্টেও টিকিট ছিল, ফোর্টেও মোটামুটি 150 টাকা করে ফোর্টেও টিকিট। লাইট সাউন্ড শো আছে সন্ধ্যেবেলায়, সমস্ত মিলে এক একজনের 150 টাকা করে টিকিট লাগলো। আমরা একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, ভাবলাম হয়তো দেরি হয়ে যাবে, অনেকটা টাইম লাগবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে বুঝতে পারলাম আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, কেননা লাইট সাউন্ড শোটা একদম সেই সন্ধ্যেবেলায়, যতক্ষণ না অন্ধকার হবে ততক্ষণ তো হবে না। কিন্তু যাই হোক, ঘুরলাম অনেকক্ষণ ধরে আস্তে আস্তে সময় নিয়ে। এখানে কামানগুলো, ট্যাঙ্কারগুলো, এই এরোপ্লেনগুলো সমস্ত যেগুলো রাখা আছে সেগুলো সমস্ত আসল, যেগুলো যুদ্ধে ব্যবহার হয়েছিল, আর যুদ্ধে যেগুলো পাকিস্তানি সেনারা ফেলে গেছিলো সেই সমস্ত। আর এই মিউজিয়ামের ভেতরে যে সমস্ত যুদ্ধের সমস্ত সরঞ্জামের কী কী লেগেছিলো, কে কীভাবে যুদ্ধটা হয়েছিল সমস্ত ডিসপ্লে করা আছে। তো মিউজিয়ামের ভেতরে বন্দুক টন্দুক রাখা আছে। আমার ছেলের তো খুবই ভালো লাগলো মিউজিয়ামটা দেখতে, চারিদিকে যে কোনো গাড়ি দেখছে গাড়ির উপরে উঠে সে গাড়ি চালাবে, এরকম একটা ব্যাপার। আর বন্দুক দেখছে বন্দুক নেবে। তো বাচ্চাদের জন্য হয়তো গাড়ি বন্দুক দেখে তারা খুব এক্সাইটেড হবে, তবে যারা এই সমস্ত যুদ্ধ টুদ্ধ খুব একটা ইন্টারেস্টেড নয় তাদের খুব একটা ভালো নাও লাগতে পারে। তবে হ্যাঁ, এখানে দেখে গর্ববোধ হবে আমাদের ভারতীয় হিসাবে, আমরা কতটা বলিদান করেছে সমস্ত সৈনিকরা। এখানে একটা বড় একটা জায়গা ছিল যেখানে মাঝখানে ফাউন্টেন ছিল, আর চারিদিকে সমস্ত পরমবীর চক্র যারা পেয়েছে তাদের সমস্ত স্ট্যাচু এবং তাদের কীর্তির কথা স্মারকে লেখা আছে। আমার বাচ্চা একজনকে পেয়ে গেছে বন্ধু হিসাবে, এবার সেও খুব ভালো এও খুব ভালো, দুজন মিলে একসঙ্গেই হাত ধরে ঘুরে বেড়ানোর মতো ব্যাপার। খানিকক্ষণ দুজন মিলে খেললো, তারপরে আমরা একটু ঘাসে বসলাম, তারপর অপেক্ষা করার পর শুরু হলো লাইট সাউন্ড শো। तमाम जाबाज जवानों को याद करें जिनकी अजीम कुर्बानियों की बदौलत आज वीरता के आकाश पर मेरा ये अक्स मेरे वजूद की तरह कायम है शमशेर भारत माँ की जान शान है जैसलमेर जैसलमेर ये जैसलमेर जैसलमेर ये जैसलमेर। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।